Hello all of my students, welcome back to my channel People's Classes. তোমাদের আগের ভিডিওতে ক্লাস 11 এর কস্টিং এর ইউনিট 1 ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করা হয়েছিল ডিটেলসে এবং এর এমসিকিউ গুলো আমি সলভ করিয়েছিলাম। আজকে যেটা করা হবে ক্লাসিফিকেশন অফ কস্টের আন্ডারে যে তিনটে পার্ট রয়েছে, মেন টোটাল 4টি রয়েছে। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন, ফাংশন বেসড ক্লাসিফিকেশন অ্যান্ড বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন। এই যে তিনটি পয়েন্ট রয়েছে, এই তিনটি পয়েন্টটা তোমাদের আমি ভালোভাবে ডিসকাশন করে দেবো এবং লাস্ট যেটা হবে এর পরের ভিডিওতে প্রিপারেশন অফ কস্ট শিটটা কীভাবে প্রিপেয়ার করবে সেটা দেখাবো। চলো তাহলে স্টার্ট করা যাক। ক্লাসিফিকেশন অফ কস্ট মানে পরিব্যয়ের শ্রেণীবিভাগ। দেখো, পরিব্যয় শ্রেণীবিভাগ জানার আগে আমাদের জানতে হবে পরিব্যয়টি কি, অর্থাৎ কনসেপ্ট অফ কস্ট। কোনো দ্রব্য যখন আমরা উৎপাদন করি, সেই দ্রব্যটা উৎপাদন করার জন্য যখন বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয়টা হচ্ছে, বিভিন্ন উপকরণ বাবদ যে ব্যয়টা হচ্ছে, সেই ব্যয়গুলোকে সমষ্টি করলেই সেই দ্রব্য বা সেবার পরিব্যয় বলা হচ্ছে। দেখো, কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বলা হচ্ছে, অর্থাৎ কস্ট বলা হয়। অথবা আমরা এইভাবেও বলতে পারি, কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন বা সংগ্রহ এবং সেবা সৃষ্টি করার জন্য দীর্ঘকালীন ও স্বল্পকালীন সুবিধাভোগের উদ্দেশ্যে যে অর্থ প্রদেয় হয় তাকে আমরা পরিব্যয় বলবো। এবার দেখো, পরিব্যয়ের শ্রেণীবিভাগ হচ্ছে, আমরা ব্যয়ের শ্রেণীবিভাগের ভিত্তিতে তিনটে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে, অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ। নেক্সট দেখো রয়েছে কাজের ভিত্তিতে, অর্থাৎ ফাংশন ওয়াইজ। লাস্ট রয়েছে দেখো উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে, অর্থাৎ বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন। এই তিনটে পয়েন্টই আজকে তোমাদের ভালোভাবে ডিসকাশন করা হবে এই ক্লাসে। দেখো, উপাদানের ভিত্তিতে যে তোমার ভাগটি রয়েছে তাতে আরও তিনটি ভাগ রয়েছে এর আন্ডারে: কাঁচামালের ব্যয়, মজুরি ব্যয়, অন্যান্য ব্যয়। কাজের ভিত্তিতে যদি আসি, সেখানেও তিনটে আরও ভাগ রয়েছে: উৎপাদন ও কারখানা সংক্রান্ত ব্যয়, অফিস ও প্রশাসনিক সংক্রান্ত ব্যয়, বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। লাস্ট রয়েছে দেখো উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে যদি আমরা আসি, সেখানেও দেখব তিনটে ভাগ রয়েছে: পরিবর্তনশীল ব্যয়, অর্ধ পরিবর্তনশীল ব্যয় এবং লাস্ট স্থির ব্যয়। চলো আমরা একটা একটা করে দেখি এবার। প্রথমে রয়েছে দেখো উপাদানের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ এলিমেন্ট। প্রথমে আমরা কি বললাম? কাঁচামালের ব্যয়। দেখো, কাঁচামালের ব্যয় বলতে পণ্য উৎপাদন করার জন্য আমরা জানি কোনো পণ্য যখন আমরা উৎপাদন করি, প্রধান যে উপাদানটি লাগে সেটি হচ্ছে র মেটেরিয়ালস, অর্থাৎ তার কাঁচামাল। উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে এই কাঁচামালটাকে যখন আমরা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করি, অর্থাৎ আমরা প্রোডাক্টটা তৈরি করি, এই কাঁচামাল শুধু উৎপাদনের মূল উপাদান নয়, এটা কারবারের অন্যতম প্রধান সম্পত্তি হিসেবেও গণ্য করা হয়। অর্থাৎ দেখো, কাঁচামালকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, মানে হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালস, আর একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, মানে হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়ালস। যেমন ধরো, বই তৈরি করতে যদি কাগজ লাগে, মাটি জিনিসপত্র তৈরি করার জন্য যে মাটি লাগে, ইত্যাদি হচ্ছে এই কাঁচামালের উদাহরণ। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামালটি ব্যবহার হচ্ছে এবং কাঁচামাল বাবদ যে ব্যয়টি করা হচ্ছে, র মেটেরিয়াল যে কস্টটি হচ্ছে, সেটি এখানে বলা হলো। এবং আমরা এটাও দেখলাম যে কাঁচামালের ব্যয়টাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালস আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়ালস। এবার চলো মজুরির ব্যয়। নেক্সট দেখো, উপাদানের ভিত্তিতে আমরা পড়েছিলাম কাঁচামালের ব্যয়, নেক্সট আসছে মজুরির ব্যয়। মজুরির ব্যয়, পণ্য উৎপাদনের দ্বিতীয় প্রধান উপাদান হলো শ্রমিকের কাজ। কোনো পণ্য উৎপাদন করার জন্য অবশ্যই আমাদের লেবার কস্টটা দরকার, ওয়েজেস কস্ট আমাদের লাগে। এবার দেখো, শ্রমিকের কাজের জন্য তাদের যে মজুরি প্রদান করা হয় তা উৎপাদন ব্যয়ের একটি বড় অংশ। শ্রমিকের সাহায্য ছাড়া কখনোই পণ্য উৎপাদন, অর্থাৎ যে কাঁচামাল র মেটেরিয়াল রয়েছে, সেটাকে আমরা ব্যবহারযোগ্য প্রোডাক্টে পরিণত করতে পারবো না। এই জন্য যে ব্যয়টি করা হচ্ছে সেটিকেই বলা হচ্ছে ওয়েজেস কস্ট। এবার দেখো, মজুরি ব্যয়কেও আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি ব্যয় আর একটা হচ্ছে অন্যান্য বা পরোক্ষ মজুরি ব্যয়।
প্রত্যক্ষ মজুরি ব্যয় মানে হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, তোমরা একটু ইংলিশ টার্মগুলো মনে রাখবে। অন্যান্য বা পরোক্ষ মজুরি ব্যয় বলতে আদার অর ইনডাইরেক্ট ওয়েজেস। যেমন ধরো এক্সাম্পল দিয়েছে দেখো, বাড়ি তৈরিতে রাজমিস্ত্রিকে দেওয়া পারিশ্রমিক এবং কারখানায় উৎপাদনে নিযুক্ত শ্রমিকদের পারিশ্রমিক বাবদ যে ব্যয় হচ্ছে সেগুলো হচ্ছে এই মজুরি ব্যয়ের উদাহরণ। এবার দেখো নেক্সট রয়েছে দেখো উপাদানের ভিত্তিতে অন্যান্য ব্যয়। ঠিক আছে, অন্যান্য ব্যয়ের মধ্যে দেখো কাঁচামাল আর শ্রমিক ছাড়াও উৎপাদনের জন্য আরও অতিরিক্ত অন্যান্য ব্যয় কিন্তু বহন করতে হয়। অর্থাৎ যেমন ধরো আমরা ধরতে পারি কারখানার জন্য যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, কেননা ধরো পণ্য উৎপাদন করার পর সেই পণ্যটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা প্রয়োজন, তাই তো। আবার কারখানার অন্যান্য ব্যয়ের মধ্যে যেমন কারখানায় যে লাইটিং খরচা, ধরো লাইট আলোর যে ব্যবস্থা করা হয়েছে, অগ্নি বীমা যদি কোনো অ্যাক্সিডেন্টস হয় তার জন্য আগে করে যে বীমা করে রাখা হয়েছে ইত্যাদি হলো এই অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। এইবার দেখো আমরা দেখে নিলাম এলিমেন্ট ওয়াইজ আমাদের তাহলে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি ভাগ না কাঁচামালের ব্যয় মানে হচ্ছে র মেটেরিয়াল কস্ট। নেক্সট দেখো মজুরি ব্যয় মানে হচ্ছে ওয়েজেস কস্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অন্যান্য ব্যয় আদার কস্ট। এবার চলো কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে মানে ফাংশন বেসড ক্লাসিফিকেশন। এখানে দেখলে তোমরা দেখতে পাবে যে ফার্স্ট আমাদের কিন্তু কভার হয়ে গেল এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশন। এবার দেখো ফাংশন বেসড ক্লাসিফিকেশন। কাজের ভিত্তিতে আমরা দেখেছিলাম 3টে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট কি উৎপাদন ও কারখানা ব্যয়। দেখো অন দ্য বেসিস অফ ফাংশন, উৎপাদন ও কারখানা ব্যয় প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি কস্ট বলা হয়। দেখো শুধুমাত্র কাঁচামাল ও শ্রমিক দিয়েই পণ্য উৎপাদন করা যায় না। উৎপাদনের জন্য একটি কারখানা লাগে এবং কারখানায় বিদ্যুৎ, আলো, জল ও অন্যান্য সুবিধার বন্দোবস্তও করতে হয়। পণ্য উৎপাদনে কারখানা সংক্রান্ত যেসব ব্যয় করতে হয় তাকে আমরা কারখানা সংক্রান্ত ব্যয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় বলি। অর্থাৎ পণ্যটি উৎপাদন করার জন্য যে ব্যয়টি হচ্ছে তাকে আমরা বলছি উৎপাদন সংক্রান্ত ব্যয়। যেমন কারখানার ভাড়া দিতে হচ্ছে, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, এগুলো সব এর আন্ডারে পড়ে। নেক্সট রয়েছে দেখো অফিস ও প্রশাসনিক ব্যয়। অফিস ও প্রশাসনিক ব্যয় মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। দেখো শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই তো চলে না, উৎপাদিত পণ্যের হিসাব নিকাশ করতে হয়, বিভিন্ন উপাদান বাবদ কী কী ব্যয় হলো তার ব্যয় নির্ধারণ করতে হয়, কারখানা পরিচালনা বা তত্ত্বাবধানের জন্য বিভিন্নভাবে প্রশাসনিক ব্যয় করতে হয়। এই সমস্ত ব্যয়গুলোকে আমরা বলি অফিস সংক্রান্ত ব্যয় বা প্রশাসনিক সংক্রান্ত ব্যয়। যেমন ধরো যে বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হচ্ছে আমরা সেগুলোকে রেকর্ড করছি, লিখছি, যে হিসাব রক্ষক করছে তার যে বেতনটা রয়েছে ধরো সেটা হচ্ছে এই হেডসের আন্ডারে আসছে। চিঠিপত্র পাঠানোর যে খরচ রয়েছে সেগুলো। এবার নেক্সট রয়েছে দেখো বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয় মানে হচ্ছে সেলিং কস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। দেখো উৎপাদিত পণ্য বিক্রয় করতে যদি আমরা না পারি, আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করলাম সেটা যদি আমরা আলটিমেট বিক্রি না করতে পারি তাহলে আমরা কিভাবে মুনাফা লাভ করব, তাই তো। তাহলে উৎপাদিত পণ্য যদি বিক্রয় না করতে পারি আমরা মুনাফা লাভ করতেও পারি না। তাই উৎপাদিত পণ্যের যাতে বন্টন ও বিক্রয়ের জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করতে হয় যাতে আমার প্রোডাক্টটি যেটি উৎপাদন হয়েছে সেটি আমি মার্কেটে বিক্রি করতে পারি। এই যে পণ্যের বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে যে সমস্ত ব্যয় করা হয় সেই সমস্ত ব্যয়গুলোকে আমরা বলি বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। যেমন ধরো পণ্যটি বিক্রয় করার জন্য অনেক সময় দেখবে বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপন বাবদ যে ব্যয় হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ব্যয়টি হচ্ছে, গুদাম ঘরের ভাড়ার জন্য যে ব্যয়টি হচ্ছে সেটি হচ্ছে বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়ের উদাহরণ। তাহলে এইখানে আমরা দেখলাম উপাদানের ভিত্তিতে হলো, কাজের ভিত্তিতে হলো। নেক্সট আসছে দেখো উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে, অর্থাৎ অন দ্য বেসিস অফ বিহেভিয়ার অফ কস্ট। প্রথমেই রয়েছে দেখো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট। অর্থাৎ তোমরা জানবে যে এই ব্যয়গুলো এইরকম ধরনের ব্যয় হয় যে যদি উৎপাদন আমাদের বাড়ে সেক্ষেত্রে এই ব্যয়গুলো কিন্তু বাড়ে। আবার ধরো উৎপাদন কমে গেল
কিন্তু আমাদের এই ব্যয়গুলো কমে যায়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়া কমার সঙ্গে সঙ্গে এই ব্যয়গুলো কিন্তু সমানুপাতিক হারে বাড়ে কমে। ঠিক আছে, তাহলে দেখো উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে সেই সমস্ত ব্যয়গুলোকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ কমে গেলে এই ব্যয়ও কমে যাবে, আবার উৎপাদনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই ব্যয়ও কিন্তু বেড়ে যাবে। এবার তোমরাই ভেবে বলো এই ধরনের ব্যয়গুলোর আন্ডারে কি কি পড়তে পারে? কাঁচামালের ব্যয়, অর্থাৎ যদি আমরা উৎপাদন বেশি করি তাহলে আমাদের অবশ্যই র মেটেরিয়াল বেশি লাগবে, উৎপাদন যদি আমরা কম করি তাহলে কিন্তু আমাদের র মেটেরিয়াল কম লাগছে। এরপরে নেক্সট রয়েছে দেখো অর্ধ পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্ট। এটা কিন্তু উৎপাদন ব্যয় প্রকৃতির ভিত্তিতে একটা কমপ্লিট হলো পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। অর্ধ পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝায় দেখো, উৎপাদনের পরিমাণ যখন হ্রাস বৃদ্ধি ঘটে তখন তার সঙ্গে সঙ্গে এই ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, কিন্তু উৎপাদনের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হারে এটা ঘটে না, তখন তাকে বলা হচ্ছে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। অথবা আমরা এইভাবেও বলতে পারি যে ব্যয়ের একটি অংশ উৎপাদনের পরিমাণের সঙ্গে বাড়ে কমে আর অন্য অংশটা স্থির থাকে, তখন তাকে আমরা বলছি অর্ধ পরিবর্তনশীল ব্যয়। যেমন ধরো সম্পত্তির অপচয়ের একটি অংশ তার আয়ুষ্কালের ওপর নির্ভর করে, তাই তো, তার বয়স কত হচ্ছে তার উপর নির্ভর করে, কিন্তু অন্য যে অংশটি রয়েছে, ধরো একটা মেশিন আমি ব্যবহার করছি সেটা দীর্ঘকাল ধরে পড়ে রয়েছে, তার তো অপচয় হবে, কিন্তু আমি সেই মেশিনটা ধরো ব্যবহার করছি, দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছি, তার ফলেও তার অপচয় হচ্ছে। অর্থাৎ যদি আমি ব্যবহার নাও করি মেশিনটা কিন্তু একটা আয়ুষ্কাল মানে তার এজের ওপর কিন্তু অপচয় ঘটবে, এবং ধরো ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটা সমানুপাতিক হারে বাড়ছে কমছে এইভাবে হবে। অর্থাৎ সম্পত্তির অপচয়ের একটি অংশ আয়ুষ্কালের উপর নির্ভর করে এবং অন্য একটি অংশ তার ব্যবহারের উপর নির্ভর করে। এইবার দেখো এর আন্ডারে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় মানে হচ্ছে ফিক্সড কস্ট। এটা হচ্ছে তোমার উৎপাদন ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে লাস্ট স্থির ব্যয়। ঠিক আছে, দেখো উৎপাদনের হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ে কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ উৎপাদন হলেও যে ব্যয় করতে হয় আবার না হলেও করতে হবে, তখন তাকে আমরা স্থির ব্যয় বলবো। যেমন ধরো কারখানার ভাড়া, কারখানার যে আমি রেন্টটা দেবো সেটা কিন্তু আমি উৎপাদন হলেও দিতে হবে, আবার যদি উৎপাদন নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আমাকে কারখানার ভাড়া দিতেই হবে। এইবার দেখো আমরা পড়লাম স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়। এবার ধরো তোমাদের ডিফারেন্স এলো, ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। সেক্ষেত্রে কি লিখবে দেখো, পণ্য উৎপাদন কিংবা সেবার পরিমাণ যাই হোক না কেন সকল পরিস্থিতিতে কি করতে হয়, স্থির ব্যয় আমাদের দিতেই হয়। এবার পরিবর্তনশীল ব্যয় আমরা কি বললাম, পণ্য উৎপাদন কিংবা সেবার পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলবো। নেক্সট দেখো, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থির ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, আর পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে একক প্রতি স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। নেক্সট দেখো এটারই অপোজিট লিখলে, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির পরিমাণ হ্রাস পেলে একক প্রতি স্থির ব্যয়ের পরিমাণও কি হয়, বৃদ্ধি পায়। আর এটা ক্ষেত্রে কি হবে, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির পরিমাণ হ্রাস পেলেও একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের কোনো রকম পরিবর্তন হয় না। উৎপাদন প্রক্রিয়া যদি বন্ধ থাকে, যদি আমাদের উৎপাদনই না হয়, সেক্ষেত্রে কিন্তু স্থির ব্যয়ের পরিমাণ খুব বেশি পরিবর্তন হয় না, অর্থাৎ দিতে হয় স্থির ব্যয়টা। কিন্তু উৎপাদন প্রক্রিয়া যদি বন্ধ থাকে সেক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় কিন্তু শূন্য হবে। সাধারণত স্থির ব্যয় হচ্ছে স্থায়ী যে সম্পত্তি সেই সম্পত্তির সঙ্গে সম্পর্কিত, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে চলতি সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। এবার দেখো এটা রইল হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এবার দেখো অর্ধ পরিবর্তনশীল ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ে বিভাজন। ঠিক আছে, এবার দেখো এর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে উচ্চ নিচ বিন্দু পদ্ধতি যেটাকে বলা হয় হাই লো পয়েন্ট মেথড।
কি বললাম, হাই লো পয়েন্ট মেথড এবং সরল রৈখিক সমীকরণ পদ্ধতি অর্থাৎ স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড। এবার দেখো নাম্বার এতে যেটা পড়লাম উচ্চ নিচ বিন্দু পদ্ধতি, মানে হচ্ছে হাই লো পয়েন্ট মেথড। এই পদ্ধতিতে কি হয়, উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে ব্যয়ের পরিমাণ ও উৎপাদনের পরিমাণের সঙ্গে সর্বনিম্ন বিন্দুতে ব্যয়ের পরিমাণ এবং উৎপাদনের পরিমাণের মধ্যে আমরা তুলনা করি। ঠিক আছে, উৎপাদন বাড়লে যেহেতু শুধু পরিবর্তনশীল ব্যয়ের জন্যই মোট ব্যয় বেড়ে যায়, তাই এই পদ্ধতিতে একক প্রতি পরিবর্তনশীল নির্ণয় করাটা জন্য একটা সূত্র রয়েছে। সেটা কি, পরিবর্তনশীল ব্যয়ের জন্য অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কি করব আমরা, যেটা আমরা এখানে পড়লাম যে তুলনা করতে হবে ব্যয়ের যে বাড়লো কমলো, সেটা কীভাবে তুলনা করব, আমাদের ডিফারেন্সটা বার করব। অর্থাৎ ডিফারেন্স in total semi variable cost divided by difference in output। চলো আমরা এটা একটা অঙ্কের মাধ্যমে সলভ করে তোমাদের দেখাই। তোমাদের কোয়েশ্চেন কি রয়েছে, প্রোডাকশন আউটপুট ইউনিট সেমি ভেরিয়েবল কস্ট। হাইয়েস্ট রয়েছে 28,000, সেমি ভেরিয়েবল কস্ট রয়েছে 1,44,000, লোয়েস্টে রয়েছে দেখো 4,000 আর সেমি ভেরিয়েবল কস্ট রয়েছে 1,20,000। সেগ্রিগেট total semi-variable cost into variable and fixed components। চলো এখানে সলভ করি তাহলে। প্রথমে লেখো, আমরা কি বার করব, প্রথমে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। চলো লেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত। প্রথমে আমাদের ফর্মুলাটা লিখতে হবে, ডিফারেন্স in total semi variable cost divided by difference in output। ওকে, তাহলে দেখো প্রথমে কি বার করলাম, ডিফারেন্স ইন টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে এখানে সেমি ভেরিয়েবল কস্ট কি রয়েছে, হাইয়েস্ট টু লোয়েস্ট 1,44,000 থেকে 1,20,000 আমরা বাদ দেবো। তাহলে রুপিস 1,44,000 মাইনাস রুপিস 1,20,000। এটা কি করব, ডিভাইডেড ডিফারেন্স ইন আউটপুট। আউটপুটগুলো কত রয়েছে দেখো, হাইয়েস্টে 28,000 থেকে আমরা 4,000 মাইনাস করব। 28,000 মাইনাস 4,000, চলো করো। তাহলে 1,44,000 মাইনাস 1,20,000 ইজ ইকুয়াল টু হচ্ছে রুপিস 24,000। 28 মাইনাস 4,000 ইজ ইকুয়াল টু হচ্ছে 24,000। এগুলো শুধু ইউনিটস। তাহলে এটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের কত বেরোচ্ছে, রুপিস 1। এটা কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার লেখো, নাও আমাদের কি করতে হবে, সেমি ভেরিয়েবল কস্ট ইন্টু ভেরিয়েবল অ্যান্ড ফিক্স কম্পোনেন্টস আমাদের নিয়ে যেতে হবে। দেখো এবার লেখো, নাও টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু, লিখবো আমরা ফিক্স কস্ট কম্পোনেন্ট প্লাস ভেরিয়েবল কস্ট কম্পোনেন্ট। এবার ধরো আমরা ধরে নিচ্ছি এই লোয়েস্টের ক্ষেত্রে আমরা বার করছি 4,000 এর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা প্রুফ করে দেখবো লাস্টে মিলছে কিনা। 4,000টা ধরে আমরা বার করছি। দেখো যদি আমরা তাহলে 4,000 এর ক্ষেত্রে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট কত রয়েছে, 1,20,000। তাহলে আমরা লিখি 1,20,000। ফিক্সড কস্ট আমরা জানি না, তাহলে ফিক্সড কস্ট যেটা রয়েছে আমরা এটাই থাকতে দিই, ফিক্সড কস্টই লিখি। এখানে আমাদের ফিক্সড কস্টটাই বার করতে হবে। ভেরিয়েবল কস্ট কম্পোনেন্ট 4,000 ইউনিটসের, আর তার পার ইউনিট কত করে রয়েছে, রুপিস 1। চলো তাহলে 1,20,000 যেটা হচ্ছে এখান থেকে এবার আমরা ফিক্সড কস্টটাকে যেরকম সলভ করি নর্মালি সলভ করে নেবো। ফিক্সড কস্টটাকে আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে।
তাহলে কত হচ্ছে দেখো 1,20,000 এদিকে এলো 20,000, এটা কতই আছে প্লাস এদিকে এসছে মানে মাইনাসে হয়ে যাবে 4,000। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমাদের এখানে ফিক্স কস্টটা কত বেরোবে, এটা থেকে বাদ দিলে হচ্ছে তোমার ₹1,16,000। এবার আমরা প্রুফ করব যে আমাদের এই ফিক্স কস্টটা 1,16,000 যদি আমরা বসাই তাহলে আমাদের কি এই সেমি ভেরিয়েবল কস্টটা কি এটা আসবে, যদি আসে তাহলে আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে। চলো প্রুফ করি। প্রুফ 32, এখানে দেখো 28,000টা ধরে এবার আমরা করছি, ঠিক আছে। টোটাল সেমি ভেরিয়েবল যেরকম ফর্মুলা আমরা লিখেছিলাম সেরমই লিখবো, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্স কস্ট প্লাস আমরা লিখেছিলাম ভেরিয়েবল কস্ট কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্ট লিখে নাও। ওকে, এবার দেখো টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। ওকে, এবার দেখো আমাদের টোটাল সেমি ভেরিয়েবল কস্ট এখানে কত রয়েছে 1,44,000, 1,44,000। ওকে, এবার সমান দাও, এটা ইজুকাল টু যদি এই দুটোকে অ্যাড করে এটা বেরোয় তাহলে জানবো আমাদের অ্যান্সার ঠিক আছে। ফিক্স কস্ট আমাদের কত বেরিয়েছে ₹1,16,000 প্লাস ভেরিয়েবল কস্ট কত, এক্ষেত্রে ভেরিয়েবল কস্ট কত হবে, যদি আমরা 28,000 ধরে করি তাহলে 28,000 ইন্টু 1, তাহলে 28,000, তাহলে 1,16,000 প্লাস 28,000 ইজ ইকুয়াল টু 1,44,000। তাহলে আমাদের প্রুফ হলো, তাহলে 1,44,000 এদিকে এলো, 1,44,000 আমরা প্রুফ করতে পারলাম। বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমার হাই লো পয়েন্ট মেথডে এইভাবে সলভ হবে। নেক্সট রয়েছে দেখো সরল রৈখিক সমীকরণ পদ্ধতি অর্থাৎ স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড। সরল রৈখিক সমীকরণটা কিভাবে সলভ করতে হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এক্ষেত্রে এই যে yটা লিখেছি এর মানে হচ্ছে মোট অর্ধ পরিবর্তনশীল ব্যয়, m মানে হচ্ছে এক্ষেত্রে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x মানে হচ্ছে আউটপুট নাম্বার অফ ইউনিট প্রডিউস, c মানে হচ্ছে কনস্ট্যান্ট কস্ট অর ফিক্সড কস্ট। এইটাও তোমাদের আমি একটা ম্যাথসের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো কিভাবে সলভ করবে, দেখো মান্থ দেওয়া আছে এপ্রিল মে জুন, আউটপুট ধরো ইউনিটসে দেওয়া আছে 1,000, 1,200, 1,400, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 4,000, 4,400, 4,800। সেগ্রিগেট টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্টস। এটা আমরা সলভ করছি হচ্ছে তোমার স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড দিয়ে, স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড। ওকে, চলো তাহলে সলভ করা যাক। প্রথমে লিখি আমরা, আমাদের যে কোনো দুটো মান্থ ধরে নিতে হবে, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মে আর জুন, লাস্টে দুটো মান্থ ধরে আমরা ম্যাথসটা করছি। চলো দুটো মান্থ হলেই হয়ে যাবে, তাহলে লিখি চলো এনি 2 months। তোমরা আমার সাথে অঙ্কটা করতে পারো, তাহলে তোমাদেরও সলভ করতে পরে সুবিধা হবে, একবার করে নিতে পারো। মান্থস ফিগার can be taken to form, দুটো মাস হলে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো এই মেথড দিয়ে, ঠিক আছে। টু ফর্ম স্ট্রেট লাইন ইকুয়েশন সে, তাহলে আমরা কোন মান দুটোকে ধরে নিয়েছি, সে মে অ্যান্ড জুন, সে মে অ্যান্ড জুন figures are considered. ওকে, চলো এবার আমরা ইকুয়েশন তৈরি করি অ্যাকর্ডিংলি।
তাহলে দেখো চলো এবার সলভ করি, হচ্ছে ইকুয়েশন তৈরি করি। দেখো প্রথমে কি রয়েছে, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট, আমরা এই দুটো মান কিন্তু কনসিডার করব, ঠিক আছে। টোটাল সেমি ভেরিয়েবল কস্ট এখানে কত রয়েছে, 4400, 4400 ইজ ইকুয়াল টু ওয়াই সমান হয়ে গেল এম এক্স প্লাস সি। এবার এখানে ধরো এম কি দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু আমাদের দেওয়া নেই, এটা বেরোবে এমটা। এক্স দেওয়া আছে, এক্স এখানে কোনটা বলো তো, এক্স মানে হচ্ছে এখানে আউটপুটটা, ঠিক আছে। এক্স মানে এখানে আউটপুট, মানে নাম্বার অফ ইউনিট প্রডিউস। তাহলে মেয়ের ক্ষেত্রে আমাদের কত হয়েছে, 1200, তাহলে আমরা 1200 এম দেওয়া নেই, ইকুয়েশনে এমটা দেওয়া নেই, তাহলে আমরা এমটা লিখে নেবো, এটা বেরোবে। প্লাস সি কি দেওয়া আছে, কনস্ট্যান্ট কস্ট অর ফিক্সড কস্ট, এটাও দেওয়া নেই, তাহলে আমরা সিটা লিখে নিলাম, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। নেক্সট করি চলো। এক্ষেত্রে দেখো টোটাল সেমি ভেরিয়েবল কস্ট কত দেওয়া আছে, 4800, তাহলে লিখি 4800, এখানে কত আউটপুট দেওয়া আছে, 1400, এটা কি করব, এমটা দেওয়া নেই, সিও এখানে দেওয়া নেই, তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 2 বেরোলো। এবার আমরা এম এর মানটা প্রথমে বার করে নিই, সেখান থেকে আমরা সি এর মানটা অনায়াসে বার করে নিতে পারবো, ঠিক আছে। চলো লিখি ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, আমাদের কি পাবো, গিভস। দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি, 4800 মাইনাস 4400, মানে হচ্ছে 400 এদিকে আসছে, ইজ ইকুয়াল টু, এদিকে যদি আমরা মাইনাস করি, দেখো এটা 2 থেকে 1 মাইনাস করবো, ঠিক আছে, আমরা এদিক থেকে মাইনাস করবো, ঠিক আছে। 4800 মাইনাস 4400 করে আমরা 400 লিখলাম। এবার দেখো 1400 মাইনাস 1200 মাইনাস করে হচ্ছে 200 আমরা এখানে লিখে দিলাম। এখানে কত আছে, এম। এক্ষেত্রে দেখো এম এর মানটা কিন্তু আমরা বার করে ফেলতে পারবো, তাহলে এম ইজ ইকুয়াল টু, আমরা কি করতে পারি, 400 ডিভাইডেড বাই 200টা নিচে চলে আসবে, তাহলে এটা যদি আমরা সলভ করি আসবে 2, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেরিয়ে গেল ₹2। এইবার এই 2 এর মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, বসিয়ে আমি সি এর মানটা বার করে নিতে পারবো, ঠিক আছে। চলো বার করি, লেখো পুটিং দ্য ভ্যালিউ অফ এম ইন ইকুয়েশন 1, ধরো বসালাম, ইকুয়েশন 1-এ উই গেট, ইকুয়েশন 1টা কি আছে লিখে নাও আগে, 4400 ইজ ইকুয়াল টু 1200 এম প্লাস সি, এটা ইকুয়েশন আছে তাই তো। এম এর মানটা বসাই, 4400 ইজ ইকুয়াল টু 1200 ইন্টু এম এর মান বেরিয়েছে 2 প্লাস সি। তাহলে দেখো এখানে কত হবে, এটার দিকে নিয়ে চলে আসি, তাহলে 4400, তাহলে 1200 ইন্টু 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2400, এদিকে যেহেতু প্লাস আছে এদিকে নিয়ে এলাম বলে মাইনাস হলো, এটা সি এর মানটাই বেরোবে, 4400 মাইনাস 2400 ইজ ইকুয়াল টু 2000 ইজ ইকুয়াল টু সি। তাহলে আমাদের সি এর মান কি বেরোলো, ₹2000। তাহলে সি মানে কি, এখানে কনস্ট্যান্ট কস্ট অর ফিক্সড কস্ট, তার মানে হচ্ছে ফিক্সড কস্ট, অতএব আমাদের ফিক্সড কস্টটা কত বেরোলো, ₹2000। ওকে, এবার আমরা প্রুফ করি, মিলতেও পারে, যদি না মেলে তাহলে এখানে কোথাও গন্ডগোল আছে, দেখি প্রুফ করে। চলো অ্যাপ্লাইং, আমরা কোন দুটো মান ধরে করেছিলাম, মে আর জুন। আমরা যদি এপ্রিলে ধরে, এখন ধরো এপ্রিলে যদি মানটা বসি, আমরা এপ্রিলটাকে কনসিডার করে করি, যদি আমাদের অ্যান্সার সেম আসে তাহলে আমরা জানবো যে অঙ্কটা ঠিক আছে। যেহেতু আমরা মে আর জুন ধরে করেছিলাম, তাহলে এপ্রিলের ক্ষেত্রে বসিয়ে দেখি যে এপ্রিলের টোটাল সেমি ভেরিয়েবল কস্টটা আমাদের সাথে মিলছে কিনা, ঠিক আছে। চলো অ্যাপ্লাইং
the value of M and C in case of April, we get y is equal to mx plus c, তাহলে 2 into 1000 ইউনিটস এক্ষেত্রে, প্লাস সি মানে কত, এখানে সি কত বেরিয়েছে 2000 বসালাম। তাহলে এখানে যেহেতু দেখো এই আউটপুটটা কত আছে 1000, তাই এখানে আমরা 1000 নিলাম, ঠিক আছে, এক্স এর মানটা আউটপুটটা 1000 নিলাম। তাহলে এখানে হচ্ছে 2000 প্লাস 2000 ইজ ইকুয়াল টু রুপিস 4000। ওকে, তাহলে দেখো এখানে 4000 টোটাল সেমি ভেরিয়েবল কস্টটাও রয়েছে 4000, তাহলে আমাদের অ্যান্সারটা প্রুফ করলাম, অর্থাৎ মিলে গেছে অ্যান্সারটা। এইভাবে তোমরা কিন্তু এই ইকুয়েশন মেথডটাও সলভ করতে পারো, এটা তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে। তোমাদের আমি সলভ করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই মেথডগুলো সলভ করতে হয়। এক্ষেত্রে যখন তুমি উচ্চ নিচ বিন্দু পদ্ধতি অ্যাপ্লাই করবে, মানে হাই লো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবে, তখন এই মেথডটা তোমাদের, মানে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন আউটপুট। এবার যখন তোমরা এই ইকুয়েশনে আসবে, মানে সরলরৈখিক সমীকরণ পদ্ধতিতে সলভ করবে, স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড, তখন তোমাদের এটা মনে রাখতে হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এখানে y মানে কি মোট অর্ধ পরিবর্তনশীল ব্যয়, m মানে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x মানে এক্ষেত্রে আউটপুট, c মানে হচ্ছে কনস্ট্যান্ট কস্ট অর ফিক্সড কস্ট। চলো এবার দেখি ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল যে ব্যয়ে ভাগ করছি, এই ভাগ করার প্রয়োজনীয়তাটা কি রয়েছে। ফার্স্ট রয়েছে দেখো নমনীয় বাজেট প্রস্তুত, মানে প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট। যখন আমরা বাজেট প্রস্তুত করি সেক্ষেত্রে কিন্তু স্থির ও পরিবর্তনশীল ব্যয়টাকে কিন্তু আমাদের ফ্লেক্সিবল বাজেট যখন তোমরা পরবর্তীকালে করবে, ফ্লেক্সিবল বাজেট যখন আমরা তৈরি করব, তখন আমাদের কিন্তু স্থির মানে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টটাকে কিন্তু আলাদাভাবে দেখাতে হয়। এক্ষেত্রে এটা দরকার রয়েছে। যথাযথ ব্যয় নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রপার কস্ট কন্ট্রোল করার জন্য এটা দরকার। প্রান্তিক পরিব্যয় পদ্ধতি মানে তোমার অবলম্বন করার জন্য, ঠিক আছে, মার্জিনাল কস্টিং ব্যবহার করার জন্য, বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য কোন মানে তোমার কোন পোর্শনটা স্থির ব্যয়, কতটা পরিবর্তনশীল ব্যয়, তোমরা যখন বিক্রয় মূল্য নির্ধারণ করবে সেক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে। নেক্সট হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু এই আলাদা আলাদাভাবে ব্যয়টা কাজে লাগে। অর্থাৎ ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ে ভাগ করার প্রয়োজনীয়তা রয়েছে কি ক্ষেত্রে, নমনীয় বাজেট প্রস্তুত অর্থাৎ প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট, যথাযথ ব্যয় নিয়ন্ত্রণ মানে প্রপার কস্ট কন্ট্রোল, প্রান্তিক পরিব্যয় পদ্ধতি অবলম্বন মানে অ্যাডপশন অফ তোমার মার্জিনাল কস্টিং, বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে মানে ফিক্সেশনস অফ সেলিং প্রাইস, সিদ্ধান্ত গ্রহণ মানে হচ্ছে ডিসিশন মেকিং। আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে থাকবে দেখবে ব্যয়ের উপাদান, যেটা আমি নেক্সট ক্লাসে কভার করব। আজকে এই অবধি কভার করা হলো, মানে হচ্ছে ব্যয়ের শ্রেণী বিভাগের ভিত্তিটা কভার করা হলো, উপাদানের ভিত্তিতে, কাজের ভিত্তিতে আর উৎপাদনের ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে। তাদের ব্যাপারগুলো ডিটেলসে যে ভাগগুলো রয়েছে আমি ডিটেলসে ডিসকাশন করে দিলাম তোমাদের সাথে। এরপর নেক্সট ক্লাসে যেটা থাকবে হচ্ছে তোমার ব্যয়ের উপাদান। ব্যয়ের উপাদানেরও চার্ট আছে, তোমাদের এই চার্ট ধরে পড়াবো আমি নেক্সট ক্লাসে। সেটা যদি কোথাও কোনো ডাউট থাকে এই ক্লাস অবধি, মানে ধরো এই পোর্শনটা যদি কোনো ম্যাথসে তোমাদের প্রবলেম হতেই পারে, সেই সমস্ত ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই নোটসটাকেও ফলো করতে পারো, আমি ডেসক্রিপশানে এই নোটসের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, সেখানে আমি পিডিএফটা আপলোড করে দেবো।